নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আর তার জন্যই তো আজকে আমরা সুকান্ত দাসের কলমে অদৃশ্য অপরাধ এই গল্প নিয়ে হাজির হয়েছি। নিখিলেশ সিরিজের একটি রহস্য রোমাঞ্চকর গল্প অদৃশ্য অপরাধ। আশা করি আপনাদের সবার এই গল্পটি ভালো লাগবে এবং গল্পটি শোনার পর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। নিখিলেশ আর আমি সেদিন সকালেই গিয়ে পৌঁছাই রামমোহন বাবুর বাড়িতে। রামমোহন বাবুর বাড়িতে ঢুকতেই নিত্যানন্দের সাথে আমাদের দেখা হয়। নিত্যানন্দের মুখে একটা শোকের ছায়া। সে আমাদের দেখে এগিয়ে এসে বলে, বাবু, আমাদের মনুকে কে যেন মেরে রেখে গেছে ওই পাঁচিলের ও পাশে। খবরটা আমি পেয়েছি নিত্যানন্দ, কিন্তু এমন কাজ কে করতে পারে বলে তোমার মনে হয়? বাড়ির বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে পাখিটাকে ওভাবে নিয়ে গেল আর পাখিটা চিৎকার করলো না? তোমরা তো বলো পাখিটা নাকি কথাও বলতে পারে। এটাই তো বুঝতে পারছি না বাবু। বাইরের কোনো লোক ওর খাঁচার সামনে গিয়ে দাঁড়ালে ও চেঁচাতে শুরু করে, ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা। নিখিলেশ কিছু একটা ভেবে চলেছিল, তাই সেভাবেই বলল, আচ্ছা নিত্যানন্দ, পাখিটার মৃতদেহটা প্রথমকে দেখেছে? পাঁচিলের উপারে জঙ্গল মতো জায়গাটার পাশে একটা খেলার মাঠ রয়েছে। ও পাশের পাড়ার ছেলেরা খেলতে এসেছিল। খেলতে খেলতেই তাদের বলটা এপাশে চলে আসায় খুঁজতে এসে মৃতদেহটা দেখতে পায়। তারপর তাদের চেঁচামেচি শুনে আমি ওই পাঁচিলের কাছে গিয়ে দাঁড়াই। সবটা শুনে আমি তাড়াতাড়ি এসে বাবুকে ডেকে নিয়ে যাই। বাবু তো মৃতদেহটা দেখেই চেঁচামেচি শুরু করে দিয়েছিল। কোনো রকমে তাকে শান্ত করে বাড়িতে আনা হয়েছে, মৃতদেহটাও তুলে রাখা হয়েছে। বাহ, এটা খুব ভালো কাজ করেছো। তবে নিশ্চয়ই মৃতদেহটা অনেক দিনের পুরনো। দেখে তো তাই মনে হচ্ছে। গোটা শরীরটা কেমন যেন কালচে হয়ে গেছে। এখানে ওখানে কুকুর বিড়ালের মাংস খুব লেগেছে। বাবু, দেখে চেনাই যায় না আমাদের মনু বলে। তবে মনুর গলায় একটা রবারের গোল মালার মতো ছিল, ওটা বাবু নিজেই পরিয়ে দিয়েছিল। সেটা দেখেই চেনা গেছে। আমাদের আর কোনো কথা হলো না। নিখিলেশকে নিয়ে নিত্যানন্দ বাড়ির পেছনের দিকের একটা জায়গায় গিয়ে দাঁড়ালো। সেখানে একটা কাপড়ে কিছু একটা রাখা রয়েছে। সেখানে এসে দাঁড়াতেই কেমন একটা বীভৎস পচা গন্ধ পাওয়া গেল। আমি বাধ্য হয়ে নাকে রুমাল দিলাম। নিখিলেশ রুমাল বার করে নাকে দিল, তবে এগিয়ে গিয়ে নিত্যানন্দকে বলল, এবার কাপড়টা খোলো তো দেখি। নিত্যানন্দ গামছাটা নাকে চাপা দিয়ে কাপড়টা খুলে ধরল, আর দেখতে পেলাম একটা পাখির মৃতদেহ কালচে হয়ে পড়ে রয়েছে। তার দুটো চোখ কেমন যেন সাদাটে হয়ে গেছে। দেখেই বোঝা যায় অনেকদিন আগে মারা গেছে, পচে গলে ঢোল হয়ে গেছে। তাছাড়া এখানে ওখানে কত চিহ্ন। নিখিলেশের কিন্তু দেখলাম নাকে রুমাল চাপা দিয়ে ভালো করে পাখিটার একদম কাছে এগিয়ে গিয়ে দেখতে লাগলো। তারপর বলল, দেখে মনে হচ্ছে পাখিটার গলাটা মুচড়ে মারা হয়েছে। ভালো করে দেখলে বোঝা যাবে গলাটা একপাশে ঘোরানো রয়েছে। বড়ই নৃশংসভাবে মারা হয়েছে। নিত্যানন্দ, তুমি ঘরে যাও, গিয়ে তোমার দিদিমণি কিংবা বাবু যে আছে তাকে বলো আমরা এসেছি। নিত্যানন্দ বাড়ির ভেতরে চলে গেল। আমি আর নিখিলেশ সেই মরা পাখিটার কাছে দাঁড়িয়ে রইলাম। আমি এবারে বললাম, আমার কিন্তু মনে হয়েছিল পাখিটা নিজে থেকেই উড়ে চলে গেছে, তবে এখন তো সেটা আর মনে হচ্ছে না। আরো একটা নতুন সমস্যা হলো অমরজিৎ, পাখিটাকে খুন করলো কে? আর যে খুন করলো তাকে কি পাখিটা চিনত? কাবেরী দত্ত আমাদের পাশে এসে দাঁড়িয়ে নিত্যানন্দের উদ্দেশ্যে বললেন, পাখিটা আবার কাপড়ের মধ্যে রাখো, বিকেলের দিকে না হয় আমি পুড়িয়ে দেব। আচ্ছা নিখিলেশ বাবু, আপনারা যদি ঘরে এসে বসতেন। নিখিলেশ তখন পাঁচিলের দিকে এক দৃষ্টিতে দেখে চলেছে, যেন কিছু একটা খুঁজে চলেছে। সেই দিকে তাকিয়ে নিখিলেশ বলে, ঘরে গিয়ে বসাই যায় কাবেরী দেবী, কিন্তু পাখিটার মৃত্যুর কথা শুনে আপনার স্বামীর প্রতিক্রিয়া কেমন ছিল?
সে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। তারপর অতি কষ্টে তাকে সামলানো গেছে, নিজের ঘরেই আছেন এখন। পাখিটাকে সব থেকে বেশি ভালো বোধ হয় আপনার স্বামী বাঁচতেন, তাই না? আর যে 2 বছর তিনি মানসিক হাসপাতালে ছিলেন তখন পাখিটাকে দেখাশোনা করতো কে? বেশিরভাগ সময় নিত্যানন্দই করত। মাঝে মাঝে আমি তাকে ছোলা খেতে দিতাম। তাছাড়া খাঁচার দরজা খুলে ওকে মাঝে মাঝে ঘরে ছেড়েও রাখা হতো। ও কোথাও যে চলে যাবে তেমন ভয় ছিল না, কোথাও গেলে আবার ফিরে আসতো। আমার মেয়ে রসময়ও পাখিটাকে খুব ভালোবাসতো। সেই লোকটা, মানে যেই লোকটাকে আপনার মেয়ে দেখেছিল, সে এর মধ্যে কি আপনাদের বাড়ির কাছাকাছি এসেছিল? কাবেরী দেবীর মুখ যেন আরো বেশি রহস্যময় হয়ে উঠল। একটা কথা মনে হচ্ছে নিখিলেশ বাবু, তবে আপনি সেটা মানতে চাইবেন কিনা আমি জানি না। আমার মনে হয় ওই পাখিটাকে আমার স্বামী খুন করেছে। কাবেরী দেবীর কথায় আমি অবাক হয়ে গেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম নিখিলেশের মুখ আগের মতোই চিন্তামগ্ন রয়েছে। সে নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলে উঠল, সেটাই আমি জানি কাবেরী দেবী, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো, হঠাৎ করে তিনি কেন পাখিটাকে অমন নৃশংসভাবে খুন করতে গেলেন, যেখানে তিনি পাখিটাকে এত ভালোবাসতেন? আর বাঁশি বাজানো লোকটার সাথে রামমোহন বাবুর যে একটা সম্পর্ক আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেই সম্পর্কটা কিসের? আপনি হয়তো নিত্যানন্দের কাছে শুনেছেন একটু জোরে শব্দ বা কোনো সুর উনি শুনতে পারতেন না, তাহলে তার মধ্যে একটা পরিবর্তন হয়ে যেত। এখন আমার মনে হচ্ছে বাঁশির সুরে এমন কিছু একটা ছিল যে তার মাধ্যমে ওনাকে কেউ আবার পাগল করে দেওয়ার চেষ্টা করছিল। এই উত্তরটা যেন নিখিলেশের মনের মতন হলো না। সে ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি রামমোহন বাবুর সাথে একটু কথা বলতে চাই। অমরজিৎ, তুমি একটু নিচে থাকো। আসলে আমি একা কথা বললে ব্যাপারটা ভালো হবে, বুঝতেই পারছো। কাবেরী দেবী, ওনার শরীর ঠিক আছে তো এখন? ঠিক আছে, তবে মনু মারা যাওয়ায় বেশ খানিকটা ভেঙে পড়েছেন। সোনার লক্ষ্মী মূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা যেন একেবারেই ভুলে গেছেন। নিখিলেশ এগিয়ে গিয়েছিল, কি যেন একটা মনে হতে আমার দিকে তাকিয়ে বলল, অমরজিৎ, তুমিও আমার সাথে এসো, যখন রামমোহন বাবুর সাথে আমি কথা বলবো। বাকি কথাগুলো নিখিলেশ আমায় কাছে ডেকে নিয়ে আস্তে আস্তে বলল। তারপর কাবেরী দেবীকে নিজের ঘরে রেখে আমরা দুজন সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। রামমোহন বাবুর ঘরের দরজা ভেজানো ছিল, সেটা আলতো করে খুলে নিখিলেশ শান্ত গলায় বলল, রামমোহন বাবু, ভেতরে আসবো? রামমোহন বাবু ঘরের জানলার কাছে দাঁড়িয়ে বাইরে পাঁচিলের দিকে তাকিয়েছিলেন। দেখে মনে হলো তিনি একটু আগে আমাদের সেখানে দেখেছেন। আমাদের দিকে না তাকিয়ে বলে উঠলেন, আপনার কাছে আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম নিখিলেশ বাবু, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। তার আগেই সব শেষ হয়ে গেল। নিখিলেশ আমায় কথা বলতে বারণ করেছিল। সে যেটা বলেছিল আমি সেটাই করতে লাগলাম। নিখিলেশ বলল, আপনার সামান্য ভুল হচ্ছে রামমোহন বাবু। মনুর দেহটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন আগেই পাখিটা মারা গেছে। মানে আপনি আমার কাছে যখন গিয়েছিলেন তারও কয়েকদিন আগে। আপনার সোনার লক্ষ্মী মূর্তি চুরি হওয়ার আগেই পাখিটা মারা গেছে। যেদিন নিখোঁজ হয়েছে সেদিনই। সেখানে তো আমার কিছু করারই ছিল না। রামমোহন বাবু জানলা থেকে সরে বিছানার কাছে এসে বসে। তার মুখটা যেন আশ্চর্য রকম শান্ত বলেই মনে হলো। তা আপনি ঠিকই বলেছেন। আপনি আর কি বা করতেন? ততক্ষণে তো আমার মনু মারা গেছে। আপনি তো খোঁজ করেছেন ওই সোনার মূর্তিটার। তবে তবে আমার মনু যে এসবের চেয়েও দামি ছিল সেটা তো আপনারা বুঝবেন না। যা হওয়ার তা তো হয়েই গেছে এখন। নিখিলেশ হঠাৎ একটা অদ্ভুত কথা বলল। বিছানার একপাশে বসে রামমোহন বাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, রামমোহন বাবু, আপনার জন্য আমি একটা বাঁশির সুর নিয়ে এসেছি, এবার দেখুন তো। নিখিলেশ ডান হাত তুলে আমার দিকে ইশারা করতে আমি আস্তে আস্তে রামমোহন বাবুর ঠিক পেছনের দিকটায় এগিয়ে গিয়ে দাঁড়ালাম। রামমোহন বাবু তখন নিখিলেশের হাতের দিকে তাকিয়ে। নিখিলেশ তার জামার পকেটের ভেতর হাত ঢুকিয়ে বার করে নিয়ে এলো একটা টেপ রেকর্ডার। আর সেই টেপ রেকর্ডারটা চালু করতে সেটা থেকে একটা বাঁশির সুর ভেসে আসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম রামমোহন বাবুর দিকে। তিনি দুটো শান্ত চোখে তাকিয়ে আছেন টেপ রেকর্ডারের দিকে। রামমোহন বাবু বেশ কিছুক্ষণ টেপ রেকর্ডারের দিকে তাকিয়ে থাকতে থাকতে
আমার মনে হলো কেমন যেন তার গোটা শরীরটা কাঁপতে শুরু করেছে। খুব বেশি নয়, মৃদু একটা কাঁপুনি, সেটা তার গোটা শরীরটাকে নাড়িয়ে দিচ্ছিল। কারণ আমি তার ঠিক পেছনে দাঁড়িয়েছিলাম বলে ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। রামমোহন বাবুর মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে আসতে লাগলো। ঠিক কিছুক্ষণ পরেই নিখিলেশ যেই বাঁশির সুর বন্ধ করে দিল, তখন তার গোটা শরীরটা কেমন যেন থেমে গেল। আর তারপরেই আমাদের চোখের সামনে রামমোহন বাবু জ্ঞান হারিয়ে বিছানার উপর লুটিয়ে পড়লেন। আমি পেছনের দিকে দাঁড়িয়েছিলাম বলে এর বেশি আর কিছুই দেখতে পাইনি। নিখিলেশের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। নিখিলেশ উঠে দাঁড়িয়ে বলল, অমরজিৎ, রামমোহন বাবুকে বাড়িতে রাখাটা ঠিক হবে না। ওই পাখিটার মৃত্যু রামমোহন বাবুর উপরে কিন্তু অনেক বেশি মানসিক চাপ ফেলেছে। তাই যে কোনো মুহূর্তে তার মানসিক রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। এ ব্যাপারে কথা বলা দরকার। চলো এক্ষুনি ঘর থেকে আমাদের চলে যেতে হবে। কথাটা বলে নিখিলেশ দরজার কাছে এগিয়ে গেছে, আমিও এগিয়ে গেছি। হঠাৎ করেই পেছনের দিক থেকে যেন একটা গর্জন শুনতে পেলাম, আর তাকিয়ে যেটা দেখতে পেলাম তাতে প্রবল ভয় পেয়ে গেলাম। বিছানার উপর পড়ে থাকা রামমোহন বাবু এখন উঠে দাঁড়িয়েছে। তার মুখটা কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। দুটো হাত সামনের দিকে তুলে মুখে একটা গর্জন করতে করতে তিনি আমাদের দিকেই ছুটে আসছেন। দরজা থেকে বিছানার দূরত্ব খুব একটা বেশি নয়। আমি কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। নিখিলেশ হঠাৎ এক হাত দিয়ে আমায় সরিয়ে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো। তারপর রামমোহন বাবুর ঘাড়ের একটা মোক্ষম জায়গায় হাত দিয়ে মারল। আমি দেখতে পেলাম রামমোহন বাবুর গোটা শরীরটা যেন কাঁটা কলা গাছের মতন মাটির উপরে থপ করে পড়ল। আমি ভয় পেয়ে বলে উঠলাম, হে নিখিলেশ, এটা তুমি কি করলে রামমোহন বাবুকে? নিখিলেশের মুখে কিন্তু কোনো ভয় কিংবা উদ্বেগ দেখা গেল না। তার বদলে তার মুখের কোণে ফুটে উঠল একটা হাসি। আমায় নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে বলল, চিন্তা করুন অমরজিৎ, রামমোহন বাবুর কিচ্ছু হয়নি। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন মাত্র। আশা করি মিনিট দশেকের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে আমাদের তার জন্য একটা ভালো ডাক্তার দেখা প্রয়োজন। তেমন হলে তাকে আবার মানসিক হাসপাতালে পাঠাতে হবে। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এসব কিছুর পিছনে একটা বড় মাথা রয়েছে। কাবেরী দেবীর সাথে কথা বলে একজন ডাক্তারের কাছে রামমোহন বাবুকে দেখানো হলো। তখনও পর্যন্ত আমরা সেই বাড়িতেই রয়ে গেলাম। ডাক্তার সমস্ত কিছু দেখে শুনে বলল, কোনো কারণে হয়তো অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত মানসিক চাপের জন্য স্নায়ু দুর্বল হয়ে পড়েছে, তাই জ্ঞান হারিয়েছে। আমার মনে হয় ওনার কোনো মানসিক রোগ রয়েছে। একবার মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার। আমি ঘুমের একটা ইঞ্জেকশন দিয়েছি, আশা করছি কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তবে এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা দ্রুত কোনো একটা ব্যবস্থা করুন। আপনার হঠাৎ এমন কেন মনে হলো যে ওনার মানসিক রোগ রয়েছে? বেশ কিছু মানসিক রোগের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়। যেমন কিছু লক্ষণ ওনার চোখ এবং ওনার জিভ দেখে আমি বুঝতে পেরেছি। তাছাড়া ওনার গোটা শরীরে আরো এমন কিছু লক্ষণ আছে যেগুলো থেকে মনে হয়েছে ব্যাপারটা। আপনাকে আমি সমস্যাটা ভালোভাবে বোঝাতে পারবো না। তবে অতিরিক্ত মানসিক চাপ কিংবা অতিরিক্ত রাগ এইসব কিছুতে অনেকে অনেকটা হিংস্র হয়ে থাকতে পারেন। সে সময় উনি সবকিছুই করতে পারেন, এমনকি কারোর খুন পর্যন্ত ওনার হাতে হয়ে যেতে পারে। হিংস্র অবস্থায় উনি যদি কিছু করে থাকেন তাহলে সে কথাটা ওনার পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, তাই না? ডাক্তার মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বললেন, ওনার শরীরে বেশ কিছু স্নায়ুর ওষুধ ব্যবহার হয়েছে। দেখে যতটা বুঝতে পারলাম মনে হলো প্রায় অনেকটা বেশি সময় ধরে ওষুধ চলেছে। তাতে ওনার খানিকটা ভালোই হয়েছে, তবে আরো কিছুদিন ওষুধটা খাওয়ানো দরকার, না হলে সমস্যাটা বাড়বে। যত দ্রুত সম্ভব আপনারা ওনার কোনো একটা ব্যবস্থা করুন। কাল সকালে ঘুম ভাঙার পরে যদি আবার কোনো সমস্যা হয় তখন কিন্তু হিতে বিপরীত হবে। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখলেও একটা বড় বিপদের সম্ভাবনা থাকে কিন্তু। নিখিলেশ ডাক্তারবাবুর সাথে আরো কিছু কথাবার্তা বলতে বলতে ডাক্তারবাবুকে বাড়ির বাইরের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। আমি বসে রইলাম কাবেরী দেবীর কাছে। কাবেরী দেবী দুটো হাত কপালের উপর দিয়ে হতাশভাবে বসেছিলেন। তার পাশে বসে রয়েছে তার মেয়ে রসময়ী। নিত্যানন্দ ঘরের একপাশে গামছা কাঁধে দাঁড়িয়ে আমাদের দেখছে। নিখিলেশ ফিরে আসতে কাবেরী দেবী বলে উঠলেন, নিখিলেশ বাবু,
এখন আমাদের কি করণীয় বলুন তো? ওনাকে কি আবার মানসিক হাসপাতালে? নিখিলেশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা ছাড়া এই মুহূর্তে তো আমি অন্য কোনো আর উপায় দেখতে পাচ্ছি না। আর যদি আমার কথা শোনেন তাহলে আজ রাতের মধ্যেই ওনাকে সেই মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া যায় যেখানে উনি ছিলেন। আসলে যদি এটাই হয় তাহলে কি হবে বলুন তো? তাহলে রামমোহন বাবুকে যে ডাক্তার দেখেছিলেন তিনি ওনার চিকিৎসা আরো ভালোভাবে করতে পারবেন। কাবেরী দেবী অনেকক্ষণ ধরে চিন্তা করলেন, তারপর বললেন, সেটাই আমাদের জন্য ভালো নিখিলেশ বাবু। উনি আগে সুস্থ হয়ে যাক, তারপর না হয় ফিরিয়ে আনা যাবে। নিখিলেশ দাসবাবুকে টেলিফোন করল। দাসবাবু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেললেন। সেদিন সন্ধ্যের মধ্যেই রামমোহন বাবুকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। তারপর দাসবাবু আর নিখিলেশ নিজেদের মধ্যে অনেকক্ষণ কি যেন কথাবার্তা বললেন। তারপর আমরা পুলিশের জিপে ফিরে এলাম বাড়িতে। গোটা দিন বাড়ির বাইরে ছিলাম, তাই বৌঠান সামান্য রাগ করল। খাবার টেবিলে খেতে বসে বৌঠান বলে উঠল, সকাল থেকে সেই যে বাইরে বেরিয়েছ, এখন ফেরার সময় হয়েছে। তুমি নিজে না হয় না খেয়ে থাকতে পারবে, কিন্তু ঠাকুরপো কেন? আসলে ওই রামমোহন বাবুর বাড়ির কেসটা এত জটিল হয়ে পড়েছে যে ওখান থেকে বাড়ি ফিরে আসার সময় পাইনি গো। রামমোহন বাবুকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমি তারপর এলাম। কথাটা শুনে বৌঠান কেমন যেন অবাক হয়ে আমাদের দিকে তাকালো। আমি বললাম, হ্যাঁ গো বৌঠান, ভদ্রলোক যেমন পাগলামি করছিলেন আমাদের দিকেই তো ছুটে এসেছিলেন। ব্যাপারটা বুঝতে পেরে নিখিলের সঠিক সময় আমায় সরিয়ে নিয়েছিল, না হলে তো। সেই যে সোনার লক্ষ্মী মূর্তির আর বাড়ির ময়না পাখি চুরি যাওয়ার সেই ব্যাপারটা না, সেই ব্যাপারটা এখনো সমাধান হয়নি। বেশ একরকম ব্যাপারটা শেষ করে ফেলেছিলাম, তার মধ্যে আজ সকালে ওই হারিয়ে যাওয়া ময়না পাখিটার মৃতদেহ বাড়ির পাঁচিলের ওপাশে পাওয়া গেছে। দেখে বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন আগের। এবার সমস্যা হলো, অন্য কেউ যদি পাখিটাকে খাঁচা থেকে বার করে তাহলে তাহলে পাখিটা চুপচাপ রইল কেন? তার মানে এমনটাই হয়েছে যে পাখিটাকে অন্য কেউ বার করেনি, পাখিটার চেনা কেউ খাঁচা থেকে বার করেছে, তাই সে আর সন্দেহ করেনি। আমার সেটাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে রামমোহন বাবু নিজেই কাজটা করেছেন, তবে এক্ষেত্রে তিনি সজ্ঞানে কাজটা করেননি। আর সেখানেই আমার সবচেয়ে বড় খটকা। রামমোহন বাবু কিংবা ওই বাড়ির কারোর ক্ষেত্রে কাজটা করা সব থেকে সহজ ছিল কিন্তু নিখিলেশ। কিন্তু রামমোহন বাবু এই কাজটা করে থাকলে তার মনে নেই যখন, তার মানে এমন কোনো অবস্থার মধ্যে তিনি কাজটা করেছিলেন যে সময় তার মানসিক অবস্থা সঠিক ছিল না। কিন্তু হঠাৎ করে তার মানসিক অবস্থার এমন পরিবর্তন হলো কি করে? আর যদি সেটাই হয় তাহলে তো তিনি চিৎকার চেঁচামেচি করবেন। সেই সময় বাড়ির কারোর ঘুম নিশ্চয়ই ভেঙে থাকবে। নিখিলেশ চিন্তিত মুখে ভাতের থালায় হাত রেখে বলল, ওটাই খুঁজে বার করতে হবে আমার জিত, আর তার জন্যই আমায় একটা পরিকল্পনা করতে হয়েছে। আশা করি কাল সকালে আমি নিশ্চয়ই ব্যাপারে কিছু না কিছু একটা করতে পারবো, জানাতে পারবো। নিখিলেশের মুখে সামান্য হাসি দেখা গেল। আমি বুঝতে পারলাম নিখিলেশ এমন কিছু একটা বুঝতে পেরেছে যেটা এই কেসে আমাদের সাহায্য করবে। কিন্তু সেটা কি, সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কারণ রামমোহন বাবুকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মানে রামমোহন বাবুর কাছ থেকে এই মুহূর্তে তেমন কিছু জানা যাবে না। পরদিন সকালে নিখিলেশের সাথে আমি সেই মানসিক হাসপাতালে গিয়ে উপস্থিত হলাম। সেখানে একটা ঘরে রামমোহন বাবুকে রাখা হয়েছে। রামমোহন বাবু আমাদের দেখতে পেয়ে শান্তভাবে প্রশ্ন করলেন, নিখিলেশ বাবু, আপনি এসেছেন? আপনি একটু ওদের বলে দিন না আমার কিছু হয়নি, আমি এখন ঠিক আছি, শুধু শুধু ওরা আমায় এখানে ধরে রেখেছে। নিখিলেশ রামমোহন বাবুর বিছানার দিকে এগিয়ে গেল। রামমোহন বাবুর দুটো পায়ে শিকল বাঁধা রয়েছে। সত্যি বলতে দেখে একটু খারাপই লাগলো, কিন্তু কিছু করারও নেই। এই মানুষটা নিজেও জানেন না এই মানুষটা আমাদের উপর হামলা করতে চেয়েছিলেন। নিখিলেশ শান্ত স্বরে বলল, ওরা আপনার কোনো ক্ষতি করবে না রামমোহন বাবু। আপনার শরীরটা একটু খারাপ হয়েছে, তাই আমি নিজেই আপনাকে এখানে নিয়ে আসতে বলেছি। চিন্তা নেই, আপনি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন আপনার ময়না পাখিটা অর্থাৎ মনু মারা গেছে, কেউ তাকে খুন করেছে। রামমোহন বাবুর মুখে একটা কালো ছায়া নেমে এলো। তিনি মাথা নিচু করে আস্তে আস্তে বললেন,
পাখিটাকে এভাবে কে মারলো নিখিলেশ বাবু? পাখিটাকে এভাবে কে খুন করতে পারে আমি তো সেটা বুঝতেই পারছি না। এবার আপনি আমায় একটা কথা বলুন তো, আপনি যখন এখানে ছিলেন, এখানে আপনার সাথে আর কারোর পরিচয় হয়েছিল যাদেরকে আপনি আপনার সোনার লক্ষ্মী মূর্তির কথা বলেছিলেন? দু একজনকে বলেছিলাম, তবে তাদের মধ্যে কেউ যে এখন এখানে নেই সেটা আমি বুঝতে পেরেছি। যাদের বলেছিলেন তাদের নাম আপনার মনে আছে? আর তারা কি আপনার আগে এখান থেকে ছাড়া পেয়েছে? রামমোহন বাবু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের নাম ছিল মৃণাল বর্মন, আরেকজনের নাম ছিল রবিন হালদার। তবে তারা সবাই আমার আগেই ছাড়া পেয়ে গিয়েছিল। নিখিলেশ কি যেন ভাবল, তারপর আরেকটা প্রশ্ন করল, এই সোনার লক্ষ্মী মূর্তিটা পাশের ঘরে আলমারিতে ঠিক কোথায় থাকতো সেটা নিশ্চয়ই আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম, তবে আমার মনে হয় আমি শুধু শুধু নিত্যানন্দকে আর আমার বাড়ির লোকদের সন্দেহ করেছিলাম। ওরা মূর্তিটা চুরি করেনি। তাছাড়া ওরা আমার মনুকে সকলেই ভালোবাসত। ওরা যে এই কাজটা করেছে সেটা আমি এখন আর মনে করছি না। আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলি নিখিলেশ বাবু। আপনি কিছু মনে করবেন না, বাইরের কেউ এই কাজটা করেছে, বুঝলেন? রামমোহন বাবুর এমন হঠাৎ পরিবর্তন আমার কেমন যেন অদ্ভুত লাগলো। নিখিলেশ যেন মনে মনে খুশি হয়েছে, সেভাবেই বলল, আমার মনে হচ্ছে আপনি অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। আশা করি আপনাকে দিন দুয়েকের বেশি এখানে আটকে রাখার প্রয়োজন হবে না। খুব তাড়াতাড়ি আপনি ছাড়া পেয়ে যাবেন। তবে একটা কথা বলুন তো আমায়, যে ডাক্তার আপনাকে দেখেছিলেন এখনো কি সেই ডাক্তারই আপনাকে দেখছেন? রামমোহন বাবু এই কথার উত্তর দিতে পারলেন না। তিনি বোধহয় মনে করতে পারছেন না ব্যাপারটা। আমরা রামমোহন বাবুর বিছানা ছেড়ে বাইরের দিকে চলে এলাম। দাসবাবু যার সাথে নিখিলেশের পরিচয় করিয়ে দিয়েছিল সেই ডাক্তারের সাথে নিখিলেশ দেখা করল। ডাক্তারের সাথে অনেকক্ষণ ধরে কি যেন কথাবার্তা হলো। তার কিছুই আমি শুনতে পেলাম না, কারণ আমি একটা ঘরে বসেছিলাম। ডাক্তারবাবুর সাথে নিখিলেশ ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তারপর ঘরে ঢুকতে ঢুকতে ডাক্তার বললেন, আপনি কোনো চিন্তা করবেন না নিখিলেশ বাবু, আমি এই সমস্ত ব্যাপারটা আপনার কথা মতোই করছি। আমি সব দিকটাই খেয়াল রাখ, তবে আমার মনে হয় আপনি অকারণে ওনাকে সন্দেহ করছেন। সঠিক কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার সকলকেই সন্দেহ করতে হবে। তবে অকারণে যে আমি ওনাকে সন্দেহ করছি সেটা ঠিক নয়, আপনি সেটা পরে বুঝতে পারবেন। এখন আপনি শুধু আমার কথা মতো কাজটা করুন। আর একটা কথা, আমাকে একটু ভেবে বলুন তো, রামমোহন বাবুর সাথে এখানে যে দুজন ছিলেন তাদের একজনের নাম মৃণাল বর্মন, আরেকজনের নাম রবিন হালদার। এদের মধ্যে কেউ বাঁশি বাজাতে পারত? কথাটা শুনে ডাক্তারবাবু কেমন যেন অবাক হয়ে গেলেন। আর তখনই আমি বুঝতে পারলাম এই ডাক্তারকেই আমি আগের দিন রামমোহন বাবুর বাড়িতে দেখেছিলাম। তার মানে ডাক্তারবাবু নিখিলেশের কথাতে ওখানে গিয়েছিলেন, কিন্তু নিখিলেশ কি করতে চাইছে সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালের রেকর্ড থেকে মৃণাল বর্মন আর রবিন হালদারের বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া গেল। সেই ঠিকানা মতো বোধহয় তাদের বাড়িতেই যাবে নিখিলেশ, সেটাই আমি ভেবেছিলাম। কিন্তু নিখিলেশ সেটা করল না। সেখান থেকে সোজা আমরা ফিরে গেলাম থানায় দাসবাবুর কাছে। দাসবাবুর চেয়ারের উল্টো দিকের চেয়ারে বসে নিখিলেশ ঠিকানা দুটো দাসবাবুর হাতে তুলে দিয়ে বলল, একটা কথা ভালো করে মনে রাখবেন দাসবাবু, আপনি যে এদের ব্যাপারে খোঁজ খবর করছেন সেটা যেন আর কেউ বুঝতে না পারে। আর এদের ব্যাপারে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কিংবা সম্প্রতি ওরা ছাড়া পাওয়ার পরে এদের সাথে অদ্ভুত কোনো ব্যাপার ঘটেছে কিনা সেটা ভালো করে খুঁজে দেখবেন। আর যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা হলো এদের মধ্যে কেউ বাঁশি বাজাতে পারে কিনা। বাকিগুলো না হয় বুঝলাম, কিন্তু একটা লোক বাঁশি বাজাতে পারে কিনা তার সাথেই এই কেসের সম্পর্কটা কি? নিখিলেশ হাসল, তারপরে বলল, অনেক সম্পর্ক আছে দাসবাবু। আমি যেমনটা ভাবছি তেমন যদি হয় তাহলে এমন পাকা মাথার অপরাধীর সাথে আমার এর আগে কখনোই পরিচয় হয়নি। সেদিনটা একরকম ভাবে কেটে গেল। শুধু সেদিন নয়, পরের দিনেও তেমন কিছু ঘটল না। আমি বুঝতে পারছিলাম নিখিলেশের কথায় দাসবাবু আর মানসিক হাসপাতালের ডাক্তার কিছু একটা করে চলেছে, কিন্তু কি করছে সেটাই বুঝতে পারছিলাম না। তৃতীয় দিন সকালে নিখিলেশ তার ঘরে আমাকে ডেকে পাঠালো।
আমি ঘরে ঢুকতেই দেখি নিখিলেশ গভীরভাবে চিন্তা করতে করতে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি ঘরে ঢুকেই বললাম, এই কি ব্যাপার বলো তো, তুমি দাসবাবুকে আর ওই ডাক্তারকে কি কাজ করতে বললে? কেসটা যে জটিল হয়ে এসেছে অমরজিৎ। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে, কিন্তু আরো একটা খবর আছে যেটা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। কি খবর? রবিন হালদার এবং মৃণাল বর্মন ছাড়া পেয়েছেন রামমোহন বাবুর আগে, আর রামমোহন বাবু ছাড়া পাওয়ার আগে রবিন হালদারের বাড়িতে একটা চুরি হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বন্ধ ঘরের দরজা দিয়ে চোর ভেতরে কি করে ঢুকলো আর বাইরে কি করে গেল সেটাই বোঝা যাচ্ছে না। মৃণাল বর্মনের বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সা চুরি হয়েছে, তবে মৃণাল বর্মনের বাড়িতে কিন্তু দরজাটা খোলা ছিল। আরো একটা ব্যাপার, এই দুজনেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও মাঝে মাঝেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তেন। এদের ক্ষেত্রেও রামমোহন বাবুর মতো কোনো শব্দ কিংবা উচ্চ স্তরের কোনো সুর গান অদ্ভুত ভাবে কাজ করত। এ সমস্ত শুনলে তারাও কেমন হিংসাত্মক হয়ে উঠতেন। নিখিলেশের কথা শুনতে শুনতে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। বললাম, সে কি, এই দুজনের ক্ষেত্রেও এমন ব্যাপার ঘটেছে? তাহলে কি এই সমস্ত কিছুর পেছনে ওই বাঁশি বাজানো লোকটা রয়েছে? সেটাই তো বোঝা যাচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো ওই লোকটি আসলে কে। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে কেউ একজন হবে, তবে এদের দুজনের বাড়িতেই চুরি হয়ে গেছে, আর এদের দুজনের মধ্যেই কেউই বাঁশি বাজাতে পারেন না। তাহলে এখন তুমি কি করবে বলে ভেবেছো? আর এই সমস্ত খবর তোমায় নিশ্চয়ই দাসবাবু দিয়েছেন? দাসবাবু নিজের কাজটা করেছেন। এবার এই ডাক্তার যদি ভালোভাবে নিজের কাজ করতে পারে তাহলে একটা না একটা সূত্র আমার হাতে আসবে। এখন আমার হাতে ওই একটা রাস্তাই খোলা রয়েছে, সেখান থেকে যদি কিছু না পাওয়া যায় তাহলে এই কেসে আমি এক ফোঁটাও এগোতে পারবো না অমরজিৎ। নিখিলেশের মুখে এমন একটা কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। সত্যি বলতে আমিও এই কেসে এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারিনি। তাও নিখিলেশ এতটা আন্দাজ করতে পেরেছিল। তাই বললাম, কিন্তু অপরাধী যে কে তাকে তো এখনো পর্যন্ত শনাক্ত করা গেল না। তাহলে এবার কি হবে? এবারই তো হবে আসল খেলা অমরজিৎ। রামমোহন বাবু আর তার ওই দুই চেনা বন্ধুর সাথে আরো একজন ছিলেন এই মানসিক হাসপাতালে। তিনি সর্বপ্রথম এখান থেকে ছাড়া পেয়েছেন, তবে তার সাথে বাকিদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সব থেকে বড় কথা হলো তিনি কিন্তু বাঁশি বাজাতে পারতেন। আমি অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে বললাম, সে কে? রহস্যময় হাসি হেসে নিখিলেশ আমার দিকে তাকিয়ে বলল, কাল যখন তার বাড়িতে যাব তখন না হয় তুমি ব্যাপারটা জানতে পারবে। তার আগে অপেক্ষা করো অমরজিৎ, অপেক্ষা করো। আমরা সত্যিই অপেক্ষা করতে লাগলাম। নিখিলেশ কতটা অপেক্ষা করছিল আমি জানি না, তবে তার থেকে বেশি অপেক্ষা করতে লাগলাম আমি। পরদিন সকালে আমি আর নিখিলেশ গিয়ে পৌঁছলাম সেই ভদ্রলোকের বাড়িতে, যাকে রামমোহন বাবু এবং বাকি দুজনের সাথে একই সময় ওই মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভদ্রলোকের বাড়িতে পৌঁছে তার স্ত্রীর সাথে আমাদের দেখা হলো, এবং তার স্ত্রীকে দেখেই প্রথম ধাক্কাটা আমি এবং নিখিলেশ খেলাম। তার পরনে বিধবাদের মতন সাদা রঙের শাড়ি। নিখিলেশ দরজার কাছে গিয়ে কড়া নাড়তে ভদ্রমহিলা এগিয়ে এসে দরজা খুলে বললেন, ক্ষমা করবেন, কাকে চাই আপনার? এটা সমরেশ সান্যালের বাড়ি। হ্যাঁ, আমি ওনার স্ত্রী বলছি, কিন্তু আপনারা কে? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা পুলিশের লোক। বিশেষ একটা কেসে আমরা সমরেশ বাবুর সাথে কথা বলতে এখানে এসেছি। যদি আপনি একবার সমরেশ বাবুকে। কথাটা বলতে বলতে থেমে গেল। আসলে নিখিলেশ বোধহয় ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি, আমি বুঝতে পেরেছিলাম। এবারে নিখিলেশ বলল, সমরেশ বাবু কি তাহলে? ভদ্রমহিলার মুখে একটা কালো ছায়া নেমে এলো। তিনি বললেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসার মাত্র সপ্তাহখানেকের মধ্যে উনি আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে বলা হয়েছিল উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, তারপরেও যে কেন আত্মহত্যা করলেন সেটা কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারিনি। আচ্ছা, আপনার স্বামী যখন বাড়িতে ফিরে এসেছিল তখন আপনার স্বামীর সাথে কেউ দেখা করতে এসেছিল কোনোদিন? ধরুন এমন কেউ যাকে আপনি এর আগে কখনো দেখেননি, বা অথবা আপনার চেনা কেউ হতে পারে। ভদ্রমহিলা ততক্ষণে আমাদের ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসিয়েছে। বেশ কিছুক্ষণ ভাবতে ভাবতে ভদ্রমহিলা বলে উঠলেন, আসলে
উনি খুব ভালো বাঁশি বাজাতেন, তাই ওনার কাছে বাঁশি শেখার জন্য অনেকেই আসতো। বাড়ি ফেরার পরেও তেমন অনেকেই দেখা করতে এসেছিল। এবার তাদের সবার কথা তো আমার মনে নেই, তবে হ্যাঁ, একজন অচেনা লোক এসেছিলেন, কিন্তু সেই লোকটাকে যে আমি তার আগে কোথায় দেখেছি সেটা কিছুতেই মনে করতে পারছি না। নিখিলেশের মুখে আগের মতোই একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে বলল, একবার ভালো করে মনে করে দেখুন তো, আপনি লোকটাকে কোথায় দেখেছিলেন? ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না আসলে ওই লোকটাকে তিনি কোথায় দেখেছিলেন। সেটা বুঝতে পেরে নিখিলেশ আবার বলল, আপনাকে ওটা মনে করতে হবে না, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমায় এটা বলুন, আপনার স্বামীর খুব কাছের বন্ধু কিংবা চেনাশোনা কেউ ছিল যার সাথে তার প্রায়ই কথা হতো, এমনকি বাড়ি ফিরে আসার পরেও যার সাথে মাঝে মাঝে কথা হয়েছে? না, তিনি আগে যখন কাজ করতেন তখন কয়েকজন চেনা লোক ছিল, কিন্তু অসুস্থ হওয়ার পরে বছরখানেক হাসপাতালে থাকার পরে যখন তিনি বাড়ি আসেন তখন তার কোনো চেনা বন্ধু তার কাছে এসেছিল বলে আমার মনে পড়ে না। আপনার স্বামী বাঁশি বাজাতে পারতেন বলে আপনি দাবি করছেন, তবে তার ঘরে নিশ্চয়ই কোনো না কোনো বাঁশি থাকবে। একটা আছে, তবে সেটা আমি ওনার শেষ স্মৃতি হিসেবে তুলে রেখেছি। কিন্তু আপনারা পুলিশের লোক, তাই আপনারা চাইলে আমি ওটা আপনাদের দেখাতে পারি। ওটা আপনার স্বামীর শেষ স্মৃতি যখন, তখন সে ব্যাপারটা আমরা নিশ্চয়ই মাথায় রাখবো। শুধু একবার বাঁশিটা আমরা দেখতে চাই। ভদ্রমহিলা উঠে গিয়ে ঘরের ভেতরে বাঁশিটা আনতে গেলেন। আমি আস্তে আস্তে বললাম, এই ব্যাপারটা কি হলো? তুমি তো মনে করেছিলে এই সমরেশ বাবুই কাজটা করেছে, কিন্তু রামমোহন বাবুর বাড়িতে চুরি হওয়ার অনেক আগেই তো তিনি মারা গেছেন। তাহলে? নিখিলেশ এই কথার কোনো উত্তর করল না। স্পষ্ট বুঝতে পারছিলাম নিখিলেশের সমাধান কোথাও যেন মিলছে না। সে যা ভেবে চলেছে সেটাই যেন কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। ভদ্রমহিলা বাঁশিটা এনে দিলেন, একটা কাঠের বেশ দামি বাঁশি। বাঁশিটা হাতে নিয়ে নিখিলেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর বাঁশিটা ফেরত দিয়ে বলল, আচ্ছা, যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই। শহরে পরপর 3টে চুরি হয়েছে। আমি আশা করছি সেই চুরির পেছনে এমন কেউ আছে যে আপনার স্বামীকেও চিনতেন। কোনো না কোনো ভাবে তার সাথে আপনার স্বামীর কোনো একটা সম্পর্ক রয়েছে। আর আমার মনে হয় আপনার স্বামী বাড়ি ফিরে আসার পরেও সে একবার অন্তত এখানে এসেছিল। তাই যে ভদ্রলোকের কথা আপনি মনে করতে পারছেন না, তার কথা মনে পড়লে অবশ্যই আপনি আমায় এই টেলিফোন নম্বরে টেলিফোন করে জানাবেন। নিখিলেশ তার টেলিফোন নাম্বার একটা কাগজে লিখে ভদ্রমহিলাকে দিয়ে এলো। বাইরে বেরিয়ে নিখিলেশকে প্রশ্ন করলাম, আচ্ছা, এবার আমরা কোথায় যাব? নিখিলেশ চিন্তামগ্ন মুখে গম্ভীর গলায় বলে উঠল, একবার শেষবারের মতো আমরা হাসপাতাল যাব, তারপর কালকের গোটা দিনটা অপেক্ষা করব যদি কিছু একটা বেরিয়ে আসতে পারে তার জন্য। আমি আর মুখে কিছুই বললাম না। নিখিলেশ আর আমি সোজা বেরিয়ে পড়লাম হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর নিখিলেশ আবার হাসপাতালে পৌঁছলাম। রামমোহন বাবুর মধ্যে কিন্তু কোনো পরিবর্তনই দেখা গেল না। তিনি আগের মতোই শান্তভাবে তার বিছানার কাছে বসেছিলেন। তবে আজকে যে পরিবর্তনটা হয়েছিল সেটা হলো তার হাত পা এখন বাঁধা নয়। আমাদের দেখতে পেয়ে তিনি বললেন, নিখিলেশ বাবু, ডাক্তার বলেছে আমি সুস্থ হয়ে গেছি, এবার আমি বাড়ি যেতে পারবো। নিশ্চয়ই বাড়ি যাবেন, তবে তার আগে আপনার ওই সোনার লক্ষ্মী মূর্তিটা যে চুরি করলো তাকে যে ধরতে হবে রামমোহন বাবু। তার জন্য আপনাকে আরো একটা দিন এখানে থাকতে হবে। রামমোহন বাবু কেমন অবাক হয়ে নিখিলেশের দিকে তাকালেন, তারপরে বললেন, আমার বাড়ির সোনার লক্ষ্মী মূর্তি কে চুরি করেছে? তাকে আপনি ধরতে পেরেছেন নিখিলেশ বাবু? এখনো পারিনি, তবে একটা কিছু আন্দাজ করতে পেরেছি, আর আশা করছি ধরেও ফেলতে পারবো। আমার একটা কথা বলুন তো, আপনার আশেপাশে থাকা রোগী ছাড়া আপনি আর কাউকেও সোনার লক্ষ্মী মূর্তির কথা বলেছিলেন? রামমোহন বাবু কিছু একটা বলতে যাবেন, তার আগেই সেই আগের দিনের ডাক্তারবাবু সেই ঘরে এসে ঢুকল। নিখিলেশ তাকে দেখেই একটু যেন চিন্তিত হয়ে তার দিকে তাকালো। ডাক্তার ইশারা করতেই রামমোহন বাবুর কাছে আমায় থাকতে বলে নিখিলেশ চলে গেল। আমি বললাম, রামমোহন বাবু,
এখন কেমন আছেন? বাবা, সেদিন তো আমাদের আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন। হঠাৎ করে এমন উত্তেজিত হয়ে আমার দিকে তেড়ে এসেছিলেন, ওরে বাবা! রামমোহন বাবু যেন একটু লজ্জিত হলেন, মাথা নিচু করে বললেন, এমন করেছি নাকি? অমরজিৎ বাবু, আমায় ক্ষমা করবেন। আসলে আসলে ও সময় আমার কিছুই মনে থাকে না। নিখিলেশ বাবু আমার সামনে বসে ওই রেকর্ডারে বাঁশির সুর চালানোর পর আমার যে আর কি হয়েছিল সেটা আমার মনে নেই। একবার মনে হলো রামমোহন বাবুকে তার পাখির মৃত্যুর কথাটা জিজ্ঞাসা করি, কিন্তু তারপরই মনে হলো সেটা না করাই ভালো। তিনি হয়তো আবার সেটা সহ্য করতে পারবেন না। তাই বললাম, আচ্ছা রামমোহন বাবু, আপনি তো প্রথমে বলেছিলেন আপনার বাড়ির কেউ কাজটা করেছে, তাহলে পরে আবার মত বদলালেন কেন? আমাদের মনু মারা যাওয়ায় আমার মেয়েটা যে বড় কষ্ট পেয়েছে অমরজিৎ বাবু। গোটা একটা দিন কিছুই খায়নি। আমার স্ত্রীও খুব ভেঙে পড়েছিল। আর যে নিত্যানন্দকে আমি চোর বলে ভাবছিলাম, নিত্যানন্দ কিন্তু ওদের সামলেছে। ওরা এ কাজ করতে পারে না, অন্য কেউ করেছে। আর বাঁশির সুরটা আমি সেদিন রাতেও শুনতে পেয়েছিলাম। তারপর দিন মনু মারা গেছে। আচ্ছা অমরজিৎ বাবু, কথাটা বলে রামমোহন বাবু উজ্জ্বল চোখে আমার দিকে তাকালেন। এবার আমি কেমন যেন সত্যিই ভয় পেয়ে গেলাম। আবার তার মধ্যে আগের মতো পাগলামিটা দেখা দেবে না তো? তিনি একটু গম্ভীর গলায় আস্তে আস্তে বললেন, আচ্ছা আপনি তো বলছেন ওই বাঁশির সুর শোনার পর আমি আপনাদের দিকে তেড়ে গিয়েছিলাম। সেদিন রাতে বাঁশির সুর শুনে আমি নিজের হাতে আমার মনুকে খুন করিনি তো? আপনার এমনটা মনে হচ্ছে কেন? এখন মনে পড়ছে, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার পায়ে সামান্য কাদা লেগেছিল, কিন্তু ঘরের মধ্যে সেই কাদা লাগার কথা নয়। তার মানে রাতের বেলা আমি খালি পায়ে কোথাও একটা গিয়েছিলাম। আর কাদা আমার বাড়ির বাগানে রয়েছে। রাতের বেলা কি আমি কখনো বাগানে নেমে গিয়েছিলাম? কিন্তু আমার যে কিছুই মনে পড়ছে না অমরজিৎ বাবু, বিশ্বাস করুন। রামমোহন বাবুর মুখটা আবার কেমন যেন হয়ে যেতে লাগলো। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, না না, এখন ওসব আপনাকে ভাবতে হবে না রামমোহন বাবু। আপনি এখন বিশ্রাম করুন, বিশ্রাম করুন। আপনাকে আমরা কালই নিয়ে যাব। আপনি আবার বাড়িতে যাবেন, আগের মতোই ভালোভাবে থাকবেন। আর তেমন হলে একটা নতুন পাখি আপনি না হয় কিনে নেবেন। রামমোহন বাবু আবার হাসলেন, বললেন, না অমরজিৎ বাবু, অন্য কোথাও কোনো পাখি আর নেব না। আমার মনুকে আমি খুবই ভালোবাসতাম। মনুর জায়গা আমি কাউকে দেব না। আমার আর পাখির দরকার নেই। কিন্তু নিখিলেশ বাবু কি অপরাধীকে ধরতে পেরেছে যে আবার ওই সোনার লক্ষ্মী মূর্তি চুরি করেছে? হঠাৎ করে একটা চিন্তা আমার মাথায় এলো, কিন্তু সেটা আর বললাম না। তার বদলে এ কথা ও কথা বলে রামমোহন বাবুকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। একটু পরেই ডাক্তার আর নিখিলেশ সেখানে এসে পৌঁছল। ডাক্তারবাবু বললেন, রামমোহন বাবু, আপনি এখন পুরোপুরি সুস্থ। তবে আজকের দিনটা আমরা আপনাকে দেখব, কিছু ওষুধ দিয়ে দেবো, সেগুলো সময় মতো খাবেন। তাহলে আর আপনার কোনো অসুবিধে হবে না। একদম কোনো চিন্তা করবেন না, মানসিক কোনো চাপ নেবেন না। রামমোহন বাবু আগের মতো ধরা গলায় বলে উঠলেন, আমি আপনাদের খুব বিরক্ত করেছি, তাই না নিখিলেশ বাবু? আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমার বাড়ির লোকেরাও বোধহয় আমার উপর খুব বিরক্ত হয়েছে, তাই না? কখন যে কি করে ফেলেছি বা আমার নিজেরই মনে নেই কিছু। নিখিলেশ রামমোহন বাবুর দিকে এগিয়ে গেল। তারপর তার কাঁধে একটা হাত রেখে বলল, রামমোহন বাবু, ওরা আপনার নিজের লোক, তাই ওরা আপনার উপর কখনোই বিরক্ত হবে না। আপনি যাই করে থাকুন না কেন, আপনি ওদের পরিবারের লোক, তাই এ কথা একদমই চিন্তা করবেন না। আপনার মেয়ে, আপনার স্ত্রী, এমনকি আপনার বাড়ির কাজের লোক নিত্যানন্দ পর্যন্ত আপনাকে কিন্তু খুব সম্মান করে। রামমোহন বাবুর দুটো চোখ কেমন যেন ভিজে এলো। তিনি ধরা গলায় কিছু একটা বলতে গিয়েও বলতে পারলেন না। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। মনে হলো তিনি চোখের জল আমাদের দেখাতে চাইলেন না। নিখিলেশের ইশারায় আমরা দুজন বেরিয়ে এলাম। ডাক্তার সেখানেই রয়ে গেল। নিখিলেশের মুখটা কিন্তু কেমন যেন চিন্তিত হয়ে রইল।
আমি বুঝতে পারছিলাম ডাক্তারের কাছ থেকে নিখিলেশ এমন কিছু জানতে পেরেছে যেটা আমাদের এই কেসের নতুন একটা মোড় দিতে পারে। তবে নিখিলেশ মুখ খুলল না। অন্তত বাড়িতে আসা পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হলো না। বাড়িতে আসার পরে নিখিলেশ বলল, মনে হয় এবার একটা কিছু করা যাবে, বুঝলে অমরজিৎ? মনে হচ্ছে আমাদের হাতে সেই সুবর্ণ সুযোগ এসে গেছে অপরাধীকে ধরার জন্য। এমন পাকা মাথার একজন অপরাধীর সঙ্গে বহুদিন আলাপ হয়নি অমরজিৎ। লোকটা কি বিভৎস ধূর্ত আর কি বিভৎস বুদ্ধিমান, তুমি ধারণা করতে পারবে না। কি হয়েছে বলো তো? নিখিলেশ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলল, আমি জানি আমি তোমায় কিছু খুলে বলছি না বলে তোমার আমার উপর সামান্য রাগ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো অমরজিৎ, আমি নিজে ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবো না ততক্ষণ আমি কিছুই বলতে চাইছি না। আশা করছি কালকের মধ্যেই কিছু একটা জানা যাবে। পরদিন সকালে নিখিলেশ দাসবাবুর টেলিফোন পেয়ে কোথায় যেন বেরিয়ে পড়ল। কয়েক ঘন্টা পরে আমায় টেলিফোন করে থানায় যেতে বলল। থানায় যেতে দেখলাম নিখিলেশ, দাসবাবু সকলেই বসে রয়েছে। একটা খালি চেয়ারে আমি বসতেই নিখিলেশ হাত তুলে জেলের দিকে দেখালো। সেদিকে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। জেলের গড়াদের ওপারে বসে রয়েছে যে, তাকে আমি চিনি। মানসিক হাসপাতালে এই ডাক্তারকে আমি এর আগে দেখেছি। আমার অবাক মুখ দেখে নিখিলেশ হেসে বলে উঠল, কিছুই বুঝতে পারছো না তাই না? তোমার মতো দাসবাবু সমস্তটা ভালোভাবে বুঝতে পারেনি। বেশ, তোমাদের বোঝার জন্য প্রথম থেকেই ব্যাপারটা বলি তাহলে। প্রথমে রামমোহন বাবুর বাড়ির ময়না মনুর মৃত্যুর কথাটা বলি। রসময়ী যাকে বাড়ির বাইরে বাঁশি বাজাতে দেখেছিল সে আসলে এই লোকটাই। মানসিক রোগীদের ক্ষেত্রে তুমি কতটা জানো আমি জানি না, তবে তাদের ক্ষেত্রে বেশ কিছু সুর, বেশ কিছু গান বেশ গুরুত্ব রাখে। নির্দিষ্ট কম্পাঙ্কের একটা সুর দিয়ে যেমন এই মানসিক রোগীদের ভালো করা যায়, তেমন নির্দিষ্ট কম্পাঙ্কের একটা সুর দিয়ে সেই মস্তিষ্ককে আরো একবার বিকল করে দেওয়াও যায়। তবে এই সবকিছুর মধ্যে আরো একটা ব্যাপার রয়েছে এবং সেটা সবচেয়ে ক্ষতিকর। কোনো মানসিক রোগীর ওপর একটা সুর একইভাবে পড়তে থাকলে সে মানসিক রোগী নিজের বশের বাইরে চলে যায়। সেই মুহূর্তে তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায়। তবে এই গোটা ব্যাপারটা আসলে কিভাবে করানো হয়েছে সেটা আমি জানি না। প্রাথমিক একটা ধারণা আমি করতে পেরেছি। যেদিন রাতে মনু মারা যায় সেদিন রাতে ওই বাঁশির সুর বাজিয়ে রামমোহন বাবুকে সম্মোহন করেছিল এই ডাক্তার তন্ময় হালদার। আমার মনে হয় সেদিন রাতে তিনি রামমোহন বাবুকে দিয়ে কিছু একটা করাতে চেয়েছিলেন, তবে তার মাঝখানে বাধা সৃষ্টি করেছিল ওই মনু। সে রামমোহন বাবুকে নিচে নেমে আসতে দেখেছিল আর তাই তাকে বাধা দেওয়ার জন্য বোধ হয় চেঁচামেচি শুরু করে। রামমোহন বাবু সম্মোহিত হয়ে থাকার জন্য বাধা পেয়ে মনুকে খাঁচা থেকে বের করে তার গলা টিপে হত্যা করে। তারপর ডাক্তার তন্ময় হালদারের দেখা পায়। তন্ময় হালদারের সম্মোহনের জন্যই রামমোহনবাবু মনুর দেহটাকে বাড়ির পাশে পাঁচিলের দিকে ফেলে দেয়। সেদিন রাতে আর কিছুই হয় না। সম্মোহিত অবস্থায় রামমোহনবাবু ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। তন্ময় হালদার অপেক্ষা করতে থাকেন আর 2 দিন পর তিনি রামমোহন বাবুকে দিয়ে ওই কাজটা করান, অর্থাৎ সোনার লক্ষ্মী মূর্তি তার ঘরের আলমারি থেকে বাইরে পর্যন্ত নিয়ে আসেন। তবে এর কোনো কিছুই রামমোহনবাবুর মনে ছিল না, তাই তিনি সাহায্যের জন্য আমাদের কাছে এসেছিলেন। রামমোহনবাবু আমাদের কাছে আসার পর আমার প্রথমেই মনে হয়েছিল এই কাজটা বাইরের কোনো চোর করেছে, কিন্তু সেক্ষেত্রে 2টো সমস্যা ছিল। চোর যদি বাড়ির ভিতর থেকে সোনার লক্ষ্মী মূর্তি চুরি করে সে ব্যাপারটা মেনে নেওয়া গেলেও মনুকে যে খুন করেছে সেটা মেনে নেওয়া যায় না। বাইরের কেউ ভেতরে এলে মনু চিৎকার করবে, তার চিৎকারে সবার ঘুম ভেঙে যাবে। তাকে খাঁচা থেকে বার করে খুন করে বাড়ির পেছনে ফেলার জন্য বাড়ির কারোর সাহায্য প্রয়োজন। রসময়ী খুব ছোট, এই কাজের পেছনে তার কোনো মোটিভ নেই। কাবেরী দেবীর ক্ষেত্রে মোটিভ কাজে লাগে না। একমাত্র পড়ে রইল নিত্যানন্দ। নিত্যানন্দের ব্যাপারে আমি যতটা খোঁজ নিয়েছি সে ওই বাড়ির একজনই হয়ে গেছে। আপদে বিপদে সাহায্য করা থেকে শুরু করে রামমোহন বাবুকে দেখাশোনা করা সবকিছুই সে করে। তার পক্ষে এই কাজটা করা অস্বাভাবিক। একমাত্র বাকি রইলেন রামমোহন বাবু। তাই সেদিন তার বাড়িতেই বাঁশির সুরের রেকর্ডারটা শুনিয়ে আমি তার পরিবর্তন লক্ষ্য করতে চেয়েছিলাম। আর তখনই বুঝতে পেরেছিলাম রামমোহন বাবু এই কাজটা করে থাকতে পারেন মোহিত অবস্থায়। এখানে প্রশ্ন হলো তাকে সম্মোহন করবে কে? তার বাড়িতে ওই লক্ষ্মী মূর্তি আছে সেটা বাইরের আর কে কে জানে? বাইরের যারাই জানুক না কেন তাদের ক্ষেত্রে এই কাজটা করা অসম্ভব। সেক্ষেত্রে রামমোহন বাবুর আশেপাশে থাকা মানুষদের ব্যাপারে আমরা খোঁজ খবর শুরু করি, তবে তাদের মধ্যে 2 জনের বাড়িতেও একই রকম ভাবে কিন্তু চুরি হয়েছিল। বাকি রইলেন সমরেশ বাবু নামের লোকটা, তবে তিনি অনেক আগেই মারা গেছেন।
মানসিক হাসপাতাল থেকে বাকি আর এমন কেউ ছাড়া পায়নি যার সাথে রামমোহন বাবুর বেশি কথা হয়েছে। তাই আমি বুঝতে পারলাম ওই হাসপাতালে এমন কেউ আছে যে এই কাজটা করেছে, কারণ বাঁশির সুর দ্বারা রামমোহন বাবুকে সম্মোহিত করার মতন কাজ এটা অতি সাধারণ কারোর পক্ষে করা সম্ভব নয়। সমরেশ বাবু বাঁশি বাজাতে পারতেন, তবে তিনি মারা যাওয়ার অনেক পরে রামমোহন বাবুর বাড়িতেই ব্যাপারটা ঘটেছে। তাই আমি রামমোহন বাবুকে আবার মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি এবং সেখানে কোন ডাক্তার রামমোহন বাবুর চিকিৎসা করেছিলেন সেটা খুঁজে বার করি। এ কাজে আমায় সাহায্য করেছেন দাসবাবুর চেনা সেই ডাক্তার। শুধু রামমোহন বাবু নয়, বাকি যাদের বাড়ি থেকে চুরি হয়েছে তাদের চিকিৎসাও করেছিলেন এই ডাক্তার তন্ময় হালদার। তাই আমি একটা ফাঁদ পাতি। আমি লক্ষ্য রাখি রামমোহন বাবুর পরে আর কারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তাদের মধ্যে ছিলেন মাত্র দুজন। দুজনের বাড়ির পাশে পুলিশি পাহারার সাথে সাথে তাদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলি। সেই বাঁশির সুর তারা কেউ শুনতে পারছেন নাকি জানতে চাই। তাদের মধ্যে একজনের বাড়ির লোক জানায় তারা মাঝে মাঝে রাত্রের দিকে শুনতে পায় বাঁশির শব্দ। তখনই বুঝতে পারি পরবর্তী লক্ষ্য আসলে এই লোকটি। তারপর তার বাড়ির আশেপাশে পাহারা রাখার পরে তন্ময় হালদারকে গ্রেফতার করা হয়। তিনি প্রথমে কিছুই বলতে চাননি, পরে পুলিশের জেরার মুখে পড়ে সমস্তটাই স্বীকার করেন। তবে তার আগেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা অনেক কিছুই চোরাই মাল খুঁজে বার করতে পেরেছি, এবং যার মধ্যে রয়েছে রামমোহন বাবুর সেই সোনার লক্ষ্মী মূর্তি। আচ্ছা, আপনার ঠিক কখন মনে হলো নিখিলেশ বাবু যে এই তন্ময় হালদারই কাজটা করেছে? রামমোহন বাবুকে হাসপাতালে রাখার সময় আমি আমার চেনা সেই ডাক্তারকে রামমোহন বাবুর উপর নজর রাখতে বলেছিলাম। রামমোহন বাবুর সাথে সবচেয়ে বেশি কথা বলেছিলেন কিন্তু তন্ময় হালদার। একটা সন্দেহ ছিল। তাছাড়া হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখা গেছে রামমোহন বাবুর চিকিৎসার ক্ষেত্রে তিনি বেশি সময় তন্ময় হালদারের সঙ্গে কথা বলেছেন। তাই রামমোহন বাবুর সমস্ত কথাই তিনি জানতেন। ওই পাখিটাকে যে রামমোহন বাবু মেরেছেন সেটা না হয় আগেই বোঝা গেছে, কারণ রামমোহন বাবু আমায় বলেছিলেন সেদিন রাত্রে তিনি বাইরে বেরিয়েছিলেন বলে তার মনে হয়েছে তার পায়ে কাদা লেগেছিল। তবে মূর্তিটা চুরির ব্যাপারে বাড়ির কেউ জানতে পারল না। রামমোহন বাবু সম্পূর্ণ সুস্থ নন। তাকে নিয়ে নিত্যানন্দ কিংবা রামমোহন বাবুর স্ত্রী সকলেই চিন্তায় থাকেন। তাই চিন্তিত অবস্থায় তারা একবার ঘুমিয়ে পড়লে তাদের ঘুম বেশ গভীর হয়। আর এই বাঁশির সুর শুনে একমাত্র পরিবর্তন হতো রামমোহন বাবুর মধ্যেই। তবে রাতে তন্ময় হালদার ওখানে যেতেন, অথচ ব্যাপারটা কেউ সেভাবে দেখতে পেতেন না। সেটা আমি প্রথমটা কারণ খুঁজে পাইনি, পরে বুঝতে পেরেছি রামমোহন বাবুর বাড়ির বাইরের দিক থেকে বড় রাস্তায় গেলেও তার বাড়ির পিছনের দিকেও কিন্তু একটা জায়গা রয়েছে। বড় রাস্তা থেকে সামান্য গলিপথে সেখানে আসা যায়, আর সেখান থেকে রামমোহন বাবুর উপরের ঘরটা কাছে পড়ে। আমার মনে হয় সেখানে এসেই তন্ময় হালদার ওই বাঁশির সুর বাজাতো। একবার ভেবে দেখো অমরজিৎ, কত বড় বুদ্ধিমান মাথার কাজ। সামান্য সুর বাজিয়ে তিনি কাজটা করাতেন, তাতে তাকে ধরার মতো কোনো জায়গায় থাকতো না। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল রসময়ীর কথা শুনে। তাছাড়া নিত্যানন্দ যখন বলেছিল পাশের বাড়ির ভদ্রলোকের জোরে বাজানো রেডিওর গান রামমোহনবাবু সহ্য করতে পারতেন না, তখন ব্যাপারটা ধারণা করেছিলাম। কিন্তু সত্যি যে এমন কিছু সেটা ভাবতে পারিনি। সমস্ত কিছু যখন উদ্ধার হয়েছে, তাহলে রামমোহন বাবুর সেই সোনার লক্ষ্মী মূর্তি ফিরিয়ে দেওয়া যাবে এখন, তাই তো? আমার কথা শুনে দাসবাবু উঠে গিয়ে একটা সাদা কাগজে মোড়া জিনিস নিয়ে এলেন। সেটা খুলে টেবিলের উপর রাখতে দেখতে পেলাম সোনার সেই লক্ষ্মী মূর্তি। উচ্চতায় 1 পাঞ্চার মতো হবে, তবে তার গোটা শরীরটা চকচকে। মাথার মুকুটে ছোট ছোট লাল রঙের উজ্জ্বল পাথর বসানো, দেখতে বেশ সুন্দর, আর জিনিসটা বেশ দামি। আমি হাতে তুলে নিলাম মূর্তিটা, তারপর দেখতে দেখতে বললাম, কিন্তু নিখিলেশ, ভদ্রলোক যখন এগুলো চুরি করলেন, তাহলে সেগুলো নিজের বাড়িতে রেখে দিলেন কেন? বিক্রি করে দিলেই তো আর কোনো প্রমাণ থাকতো না। নিখিলেশ এবারে হাসলো, তারপরে যেটা বলল তাতে আমি আরো অবাক হয়ে গেলাম। অমরজিৎ, মাঝে মাঝে দেখবে মানসিক হাসপাতালে মানসিক রোগীদের চিকিৎসা করতে করতে কিংবা তাদের দেখাশোনা করতে করতে অনেকের মানসিক পরিবর্তন হয়। আমার মনে হয় তন্ময় হালদারের মধ্যে মানসিক কোনো সমস্যা আগে থেকেই ছিল, সেটা বোঝা যায়নি, পরে সেটা হয়েছে। অনেকের এমন সমস্যা থাকে। আসলে চুরি করাটা তাদের একটা রোগ, আর সেই কাজের জন্য তন্ময় হালদার এখানে কাজে লাগিয়েছে বাঁশির সুর, কারণ তিনি দেখেছিলেন ওই নির্দিষ্ট সুর এদের উপর প্রভাব ফেলে। ওই হাসপাতালে আরো অনেক রোগী ছিল যারা ছাড়া পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তন্ময় হালদার এই কাজটা করেননি, কারণ তাদের উপরে ওই সুর ওভাবে প্রভাব ফেলত না। গোটা ব্যাপারটা হয়তো কোনো ডাক্তার কিংবা মনোরোগ বিশেষজ্ঞ আরো ভালোভাবে বলতে পারবেন। আমি হয়তো সেভাবে তোমাদের বোঝাতে পারছি না, তবে আসল কারণ হলো তন্ময় হালদার নিজেও কিন্তু পুরোপুরি সুস্থ নন। আমি এই কথায় গারদের ওপাশে বসে থাকা লোকটার দিকে তাকালাম।
দুটো হাত মাথার উপর দিয়ে তিনি অদ্ভুতভাবে বসে আছেন। দেখে কিন্তু রামমোহনবাবুর কথা মনে পড়ে গেল। এই লোকও যদি হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন। নিখিলেশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, দাসবাবুর দিকে তাকিয়ে বলল, দেখুন, এই গোটা ব্যাপারে পুলিশের যা করণীয় এবার পুলিশ করতে পারে। কোনো খুন যখন হয়নি, আশা করি তন্ময় হালদারের ক্ষেত্রে খুব বেশি অপরাধের চার্জ আনা যাবে না। তবে অনেকগুলো চুরি তিনি করেছেন, যদিও মাথায় রাখতে হবে তিনি মানসিকভাবে সুস্থ নন, তাই তার অপরাধের শাস্তিটা যেন সেভাবেই হয়। আপনি কোনো চিন্তা করবেন না নিখিলেশবাবু, শুধু আমার এলাকা নয়, আশেপাশে আরো 2টো এলাকার কেস আমরা প্রায় সমাধান করে ফেলেছি। ব্যাপারটা নিয়ে একটু আইনি সমস্যায় তো আমাদের পড়তে হবে ঠিকই, তবে আমি চেষ্টা করবো নিখিলেশবাবু তন্ময় হালদারকে যেন প্রথমে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য চিকিৎসাটুকু দেওয়া হয়, তারপর না হয় তার অপরাধের শাস্তি দেওয়া যাবে। আমি আর নিখিলেশ বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরতে বৌঠান গোমরা মুখে একবারে নিখিলেশের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। নিখিলেশ কিন্তু ঘরের দিকে এগিয়ে গিয়ে বলল, কৃষ্ণা, 1 কাপ চা দিয়ে যাও তো। এই অমরজিৎ, তুমি একটু পরে আমার ঘরে এসো তো, বুঝলে? কেসের ব্যাপারে কৃষ্ণার সঙ্গে কয়েকটা কথা বলতে হবে। আমি বুঝতে পারলাম এখন আসলে নিখিলেশ বৌঠানের সাথে অভিমান ভাঙার খেলা খেলবে। এই ব্যাপারটা বেশ ভালো। প্রচন্ড অভিমানের শেষে বৌঠানের রাগ ভেঙে গেলে বৌঠান কিন্তু আমাদের জন্য বেশ কিছু রান্না করে খাওয়ায়, তাই আখের লাভটা আমারই হয়। আমি আর কোনো কথা না বলে মাথা নাড়িয়ে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ বক্সী সিরিজের গল্প অদৃশ্য অপরাধ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।